দ্বাদশ শ্রেণী তোমাদের রাষ্ট্রবিজ্ঞান এর প্রথম চ্যাপ্টার বা অধ্যায়টি আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে তার ধারণা, তার বিষয়বস্তু, এটা নিয়ে আমি তোমাদেরকে বলছি। আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি বিষয় যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং অন্যান্য অরাজনৈতিক সংস্থা, ক্ষমতা, মতাদর্শ, যুদ্ধ, শান্তি, চুক্তি, নিরস্ত্রীকরণ, প্রচার, রাজনৈতিক প্রচার, ডিপ্লোম্যাসি বা কূটনীতি, সন্ত্রাস বা সন্ত্রাসবাদ, উপনিবেশবাদ, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে এর বিষয়বস্তু কী? এই বিষয়বস্তু নিয়ে আদর্শবাদীদের বক্তব্য আছে, বাস্তববাদীদের বক্তব্য আছে, বহুত্ববাদীদের বক্তব্য আছে, কাঠামোবাদীদেরও বক্তব্য আছে। এবার সেগুলো নিয়ে আমরা ছোট্ট করে আলোচনা করে দেখি। একটি শান্তিপূর্ণ নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলাই হচ্ছে আদর্শবাদীদের বক্তব্য। আর বাস্তববাদীদের বক্তব্য কি না, মর্গেনথাউ এই মতের প্রবক্তা, তিনি বলেন ক্ষমতা ও ক্ষমতাকে কেন্দ্র করে জাতীয় রাষ্ট্রসমূহের যে দ্বন্দ্ব ও বিরোধ, সেটাকেই তিনি বিষয়বস্তু হিসেবে ধরেছেন। তৃতীয় মতাবলম্বী বহুত্ববাদীদের বক্তব্য বাস্তববাদীদের বক্তব্য থেকে পৃথক। তারা বলেন যে নন স্টেট অ্যাক্টরস বা অরাষ্ট্রীয় কর্মকর্তা যারা আছে বা অন্যান্য যে সমস্ত গোষ্ঠী আছে বা গ্রুপস, তাদের রাজনৈতিক ক্রিয়াকলাপ এর মধ্যে যুক্ত। তৃতীয় মতাবলম্বী যারা, যেমন ডেভিড স্টোন, কার্ল ডয়েস, এরা কিন্তু গোষ্ঠী অর্থনীতি, সমাজবিদ্যা এর সম্পর্ককে জুড়েছেন। তারা কিন্তু আন্তঃরাষ্ট্রের সম্পর্ক, সেই সঙ্গে দেশের জাতীয় নীতিসমূহ এবং আচরণগত দিকটা সেটা উল্লেখ করেছেন। পঞ্চম মত যারা কাঠামোবাদী বা স্ট্রাকচারালিজমে বিশ্বাসী, তারা বললেন যে একটা রাজনৈতিক কাঠামোর মধ্যে যে রাজনৈতিক ক্রিয়াকলাপগুলো সংগঠিত হয়, রাষ্ট্রের যে সমস্ত কাজকর্মগুলো কাঠামোর মধ্যেই সেটি নিয়ন্ত্রিত হয়। অন্যদিকে আলোচনার ক্ষেত্রে কিন্তু পরিধি ক্রমবর্ধমান হয়েই চলেছে, বেড়েই চলেছে তাদের বিষয়বস্তু। কুইন্সি রাইট বললেন যে আন্তর্জাতিক সম্পর্কে বিষয়বস্তু হিসাবে আমরা সংঘ, জাতি, রাষ্ট্র, সরকার, জনগণ, আঞ্চলিক জোট এগুলোকে উল্লেখ করতে পারি। তিনি আরও 8টি বিষয় যুক্ত করেছেন: আন্তর্জাতিক আইন, কূটনৈতিক ইতিহাস, সমরবিদ্যা, আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক সংগঠন, আন্তর্জাতিক বাণিজ্য, ঔপনিবেশিক সরকার, এগুলোও যুক্ত করেছেন তিনি। আবার আরও কতগুলি যুক্ত হয়েছে: রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি, আন্তর্জাতিক সংগঠন, রাষ্ট্রবিজ্ঞান পরিষদের প্যারিস সম্মেলন, এগুলো যুক্ত হয়েছে। সেই সঙ্গে ভিনসেন্ট বেকার আরও কতগুলিকে যুক্ত করলেন: জাতীয় শক্তির উপাদানসমূহ, জাতীয় স্বার্থ, বৃহৎ শক্তি ও প্রভাবশালী রাষ্ট্রগুলির পররাষ্ট্রনীতি, এগুলি। আবার পামার, পার্কিন্স ও ফ্র্যাঙ্কেল এরা যুক্ত করলেন রাষ্ট্র ব্যবস্থা, জাতীয় শক্তি, জাতীয় স্বার্থ, কূটনীতি, আন্তর্জাতিক সংগঠন, যুদ্ধ, শক্তিসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার, যৌথ নিরাপত্তা বা কালেকটিভ সিকিউরিটি, তারপরে উত্তরণশীল বিশ্ব সমাজ, জাতীয় স্বার্থ, আন্তর্জাতিক সংগঠন বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইউএনও, লিগ অফ নেশনস, সাম্রাজ্যবাদ ও নিও কলোনিয়ালিজম এবং উপনিবেশবাদ, এই সমস্তগুলি যুক্ত হয়েছে। আবার কলম্বিস এবং ওল্ফ এরা কতগুলো জিনিস যুক্ত করলেন: ধনী ও দরিদ্র দেশসমূহের মধ্যে বৈষম্য, জাতীয় স্বার্থ, আন্তর্জাতিক আইন,
আন্তর্জাতিক অর্থনীতি, মানব সভ্যতা অস্তিত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জসমূহ, কূটনীতি এগুলি যুক্ত হয়েছে। এবার আমরা আলোচনা করব ক্ষমতা বা শক্তি। মর্গেন্থর মতে ক্ষমতা হলো অন্যের মন ও মনের ধারণা, যাই হোক, কাজকর্মের উপর একজন মানুষের নিয়ন্ত্রণ। তিনি রাজনৈতিক ক্ষমতা বলতে রাষ্ট্রীয় কর্তৃত্বের অধিকারীদের নিজেদের মধ্যে এবং সাধারণভাবে তাদের সঙ্গে জনগণের পারস্পরিক নিয়ন্ত্রণমূলক সম্পর্ককে বোঝাতে চেয়েছেন। এই ক্ষমতার উপাদানগুলো কী কী? ইয়েজকার এই ক্ষমতাগুলি উপাদান হিসাবে সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, জনমত গঠনের শক্তি, এছাড়া পরিবর্তনশীল উপাদান, বোধগম্যতা, এই জাতীয় শক্তির এই দুটো দিককে ভাগ করেছেন তিনি। কয়েকটি ভাগে ভাগ করে উপাদান সঠিকভাবে আলোচনা করলে দেখা যাবে ভৌগোলিক উপাদান, অর্থাৎ আন্তরিক সম্পর্ক সংক্রান্ত আলোচনা ভূগোলের গুরুত্ব খুবই উল্লেখযোগ্য। মর্গেন্থাও বলেছেন যে সর্বাপেক্ষা স্থায়ী যে উপাদানটির উপর একটি জাতীয় শক্তি নির্ভরশীল তা হল ভূগোল। এর অবস্থান, আয়তন, জলবায়ু ও ভূপ্রকৃতি খুবই উল্লেখযোগ্য। কোন একটি দেশ জাতীয় শক্তি হিসেবে আন্তর্জাতিক রাজনীতিতে কতখানি প্রভাবিত করতে পারে বা সক্ষম হবে তা ভৌগোলিক অবস্থানের উপর নির্ভরশীল। যেমন দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত সমুদ্র বেষ্টিত হওয়ায় ইউরোপ বা এশিয়ার কোনো স্থলশক্তির পক্ষে তাকে আক্রমণ করা সহজ নয়। জনসংখ্যা, ভৌগোলিক উপাদান ও জনসংখ্যা জাতীয় শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত। জনসংখ্যার দুটি দিক রয়েছে, একটা সংখ্যাগত দিক, একটা গুণগত দিক। জনসংখ্যা খুব বেশি যেমন কাম্য নয়, কমও কাম্য নয়, তেমনি গুণগত দিক হচ্ছে সেখানকার মানুষ কতটা শিক্ষিত, কতটা বেকারত্বহীন অবস্থায় আছে এবং তারা কতটা প্রযুক্তি এবং বিজ্ঞান মানসিকতায় বা মনস্কতায় উন্নত সেগুলো, বা কতটা শিক্ষিত। আবার এর খারাপ দিক কত মানুষ সেখানে আনএমপ্লয়েড, এগুলো বেকারত্ব, আবার অপুষ্টিজনিত বা দারিদ্র্যজনিত সমস্যায় জর্জরিত, তার উপর নির্ভরশীল। যে দেশে মানুষ পুষ্টিগত দিক থেকে, শিক্ষার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে উন্নত, সে দেশের জনগণই দক্ষ হয় বেশি এবং তারা শিক্ষিত হয় এবং তারা দেশের জাতীয় ঐক্য সংহতির উপরে প্রাধান্য বিস্তার করে। পরবর্তী উপাদান হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ বলতে কাঁচামালকেই বোঝায় সাধারণত, যেমন বনজ সম্পদ, কৃষি সম্পদ, খনিজ সম্পদ, প্রাণীজ সম্পদ, জলজ সম্পদ, এইগুলোই। এই সম্পদগুলো খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রাজনীতিতে। খাদ্য রপ্তানির দেশগুলি নানা শর্ত আরোপ করে খাদ্য আমদানি করা দেশগুলির উপরে শর্ত আরোপ করে। ফলে যে দেশ খাদ্য উৎপাদনে বলিষ্ঠ, সে দেশ পুষ্টি সমস্ত দিক থেকে উন্নত। যে দেশ সে খাদ্য সংগ্রহ অবস্থা বিপজ্জনক বা সংকলন হয় না, সে দেশের পক্ষে এই জাতীয় শক্তির উপাদানগত দিক থেকে বেশ দুর্বল। পরবর্তী হলো শিল্পোন্নতি। যে দেশ যত বেশি শিল্পে অগ্রগতি সম্পন্ন, সে দেশ সব দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে উন্নত। কারণ কি না, শিল্প যত উন্নত হবে অর্থনৈতিক দিক তত উন্নত হবে, আর অর্থনৈতিক বলিষ্ঠ হলে আন্তর্জাতিক বা বিশ্ব বাজারে, বিশ্ব অর্থনীতি তার প্রাধান্য বিস্তার ঘটবে।
সামরিক শক্তি পরবর্তী পয়েন্ট, অর্থাৎ যে দেশ সামরিক দিক থেকে শক্তিশালী সে দেশ জাতীয় নেতৃত্ব দিতেও যথেষ্টভাবে সক্ষম এবং সাহসিকতা দিক থেকে তারা এগিয়ে থাকবে। পারমাণবিক অস্ত্র, যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ, এই সমস্ত শক্তিগুলো যে দেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি উন্নত সেই দেশ তত বেশিভাবে প্রভাব বিস্তার করতে পারবে এই বিশ্ব প্রকৃতিতে। পরবর্তী উপাদান হল রাজনৈতিক উপাদান, অর্থাৎ রাজনৈতিক দিক থেকে শিক্ষিত বলিষ্ঠ নাগরিকরাই হচ্ছে তার দেশে রাজনৈতিক ক্ষমতা এবং রাজনৈতিক নেতৃত্বকে নিয়ন্ত্রণ করে, তৈরি করে তারাই। তাই রাজনৈতিক দিক থেকে অজ্ঞ অনভিজ্ঞ এই সমস্ত জনগণ যদি সরকারের কর্তাকে নির্বাচন করার জন্য আসে তাহলে সেক্ষেত্রে অনেক সময় ভুল বা অদক্ষ কোনো প্রশাসক নিয়োজিত হতে পারেন। তাই শিক্ষিত রাজনৈতিক দিক থেকে শিক্ষিত এবং এরকমই যদি বলিষ্ঠ নাগরিক বেশি সংখ্যক পাওয়া যায় এবং তারা যদি রাজনৈতিক নেতৃত্বকে নির্বাচন করে থাকেন তাহলে, বা রাজনৈতিক নেতৃত্ব যদি বলিষ্ঠ হয় তার চিন্তা ও মতাদর্শগতের দিক থেকে, তাহলে তিনি প্রভাব বিস্তার করতে পারবেন সারা বিশ্বে। তার সাহসিকতা, তার মানসিকতা, তার আত্মবলিদান এ সমস্তের মাধ্যমে তিনি তার জাতীয় নেতৃত্বকে আরও সুদৃঢ়শীল করতে পারেন। এটা তো তার রাজনৈতিক উপাদানের মধ্যেই পড়ে। কূটনীতি, মর্গানও বলেছেন যে একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কেমনভাবে নির্ধারিত হবে তার উপরে তার ক্ষমতা বিস্তার লাভ করবে। এক দেশের কূটনৈতিক প্রতিনিধি অন্য দেশের কূটনৈতিক প্রতিনিধির সঙ্গে যে সম্পর্ক এবং তাদের সঙ্গে বা উভয় প্রতিনিধির সঙ্গে যে রাজনৈতিক বিষয়ে আলাপ আলোচনা, এর মাধ্যমে কূটনীতিবিদরা তার সরকারের দুর্বলতা পূরণ, যে দুর্বলতাগুলো আছে সরকারের দুর্বলতা পূরণ করতে পারে আলাপ আলোচনার মাধ্যমে, বৈরী মনোভাব থেকে বন্ধুত্বপূর্ণ মনোভাবে আনতে পারে। তার সবটাই নির্ভর করবে তাদের ইতিবাচক আলোচনা বা ভূমিকার মাধ্যমে। তাই মর্গানও কূটনীতিকে জাতীয় শক্তির মস্তিষ্ক, দি ব্রেইন অফ ন্যাশনাল পাওয়ার বলে উল্লেখ করেছেন। পরবর্তী উপাদান হলো সামাজিক উপাদান, অর্থাৎ সামাজিক উপাদানের মধ্যে যে সমাজের জাতপাত, উপজাতি, ধর্মগত, বর্ণগত, ভাষাগত যে কাঠামো উপস্থিতি লক্ষ্য করা যায়। একটি দেশ বলিষ্ঠ জাতীয় শক্তি হিসাবে তখনই আত্মপ্রকাশ করতে সক্ষম হবে যখন সংশ্লিষ্ট দেশের জনসাধারণ ওইসব কাঠামোর মধ্যে থেকেও বৃহৎ জাতিগত স্বার্থকেই প্রাধান্য দেবে। এটা মনস্তাত্ত্বিক উপাদান। জাতীয় চরিত্র হল একটি জাতির ইতিহাস ও সামাজিক অভিজ্ঞতার যৌথ ফসল। তা মনস্তাত্ত্বিক দিক থেকে বা সাইকোলজিক্যালি জাতীয় চরিত্র, জাতীয় আত্মবিশ্বাস বা নৈতিক শক্তি, আন্তর্জাতিক মর্যাদা বা ভাবমূর্তি এগুলি এর মধ্যেই পড়ে। সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে জাতীয় চরিত্রও ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। আসলে একটি দেশের জাতীয় চরিত্রকে সেই দেশের জলবায়ু, ইতিহাস, দীর্ঘদিনের ইতিহাস, সামাজিক অভিজ্ঞতা, সাংস্কৃতিক ঐতিহ্য সবগুলোই প্রভাবিত করে। তাই মনস্তাত্ত্বিক উপাদান উল্লেখযোগ্য। পরবর্তী উপাদান হল আন্তর্জাতিক অবস্থান। আন্তর্জাতিক ক্ষেত্রে একটি রাষ্ট্রের অবস্থান তার জাতীয় শক্তির অন্যতম নির্ধারক বা উপাদান বলে বিবেচিত হয়। তার অর্থনৈতিক ও সামরিক জোটের শরিক হতে কিংবা জোট নিরপেক্ষ বা নিরপেক্ষ অবস্থান গ্রহণ করতে পারে একটি রাষ্ট্র আঞ্চলিক ক্ষেত্রে। অন্য একটি রাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক বা জোট ইতিবাচক না নেতিবাচক। আবার জোটের শরিকদের এমন কিছু বিধিনিষেধ মেনে চলতে হয় সেটাও যাতে না সার্বভৌমিকতা ক্ষুণ্ণ না হয়, অক্ষুণ্ণ রেখে। এই সব কিছুই হচ্ছে নির্ভর করবে তার আন্তর্জাতিক অবস্থানটা, অর্থাৎ তার
গণতান্ত্রিক মানসিকতা, জোর নিরপেক্ষ মানসিকতা, এই সবটাই তার প্রত্যাশা পূরণে সাহায্য করবে। এটাই হলো জাতীয় শক্তির অন্যতম উপাদান। জাতীয় স্বার্থ পরবর্তী বিষয়। জোসেফ ফ্র্যাঙ্কেল জাতীয় স্বার্থের ধারণাটাকে অস্পষ্ট বলে চিহ্নিত করেছেন। তবে তিনি জাতীয় স্বার্থকে তিনটি দিক দিয়ে বিভক্ত করেছেন বা আলোচনা করেছেন। একটা তার আকাঙ্ক্ষাগত দিক, একটা মতাদর্শগত দিক, একটা বাস্তবগত দিক। একটা অ্যাসপিরেশনাল লেভেল, একটা অপারেশনাল লেভেল, আর একটা হচ্ছে এক্সপ্লেনেটরি লেভেল। এই তিনটে লেভেল বা পর্যায়ের মধ্যে দিয়ে তিনি জাতীয় স্বার্থকে আলোচনা করেছেন। যদি বিভাজন করা যায় জাতীয় স্বার্থের, রবিনসন বলেছেন মুখ্য জাতীয় স্বার্থ, গৌণ জাতীয় স্বার্থ, স্থায়ী জাতীয় স্বার্থ, সাধারণ জাতীয় স্বার্থ, পরিবর্তনীয় জাতীয় স্বার্থ, সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ, এভাবে ভাগ করেছেন। কতগুলি উপায়ে জাতীয় স্বার্থকে রক্ষা করা যায়? প্রথমত কূটনীতি বা ডিপ্লোম্যাসি। এটা আপোষ রফা, বল প্রয়োগ, আলাপ আলোচনা, প্রচার, জোট গঠন, অর্থনৈতিক সাহায্য এবং ঋণদান, এগুলোর মাধ্যমেও জাতীয় স্বার্থকে রক্ষা করা যায়। পররাষ্ট্রনীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা যদি দেখি আমরা, জাতীয় স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষা করছে, জাতীয় উন্নয়ন ক্ষেত্রে, বিশ্ব ব্যবস্থার ক্ষেত্রে এবং রাজনীতি মতাদর্শের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। এবার দেখো বিশ্বায়ন। জোসেফ স্টিগলিৎজ এর মতে বিশ্বায়ন হল বিশ্বের বিভিন্ন দেশ ও জনগণের মধ্যে এবং ঘনিষ্ঠতর সংহতি সাধন, যা পরিবহন ও যোগাযোগের ব্যয় অস্বাভাবিকভাবে হ্রাস করেছে এবং দ্রব্য সামগ্রী, পরিষেবা, পুঁজি, জ্ঞান, এমনকি মানুষের বিশ্বব্যাপী অবাধ যাতায়াতের উপর আরোপিত কৃত্রিম প্রতিবন্ধকতাকেও ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। ডেভিড হেল বিশ্বায়নকে কার্যকলাপ, মিথস্ক্রিয়া ও ক্ষমতার অন্তর্মহাদেশীয় কিন্তু আঞ্চলিক প্রবাহ ও নেটওয়ার্ক বলে বর্ণনা করেছেন। বিশ্বায়নের তিনটে দিক: আর্থিক দিক, রাজনৈতিক দিক, সাংস্কৃতিক দিক। আর্থিক দিকের মধ্যে পড়ে আন্তর্জাতিক বাণিজ্য প্রসার, বিভিন্ন অঞ্চলের মধ্যে মানুষের যাওয়া এবং আসা, আর বহুজাতীয় আন্তর্জাতিক বাণিজ্য সংস্থাগুলোরকে বাণিজ্য, বিনিয়োগ ইত্যাদি কার্যকলাপ। অন্যদিকে এক দেশের পুঁজি অন্য দেশের বিনিয়োগ, এগুলোর মধ্যে পড়ে। রাজনৈতিক দিকের মধ্যে পড়ে যে জাতিরাষ্ট্র, এই জাতিরাষ্ট্র তার স্বাধীনতা, তার দায়বদ্ধতা, এগুলো আবার জাতিরাষ্ট্রকে অকার্য করে দেওয়ার পক্ষপাতী হলেও পশ্চিমী প্রবক্তারা সম্পূর্ণ বিলোপ সাধন বা বিশ্বরাষ্ট্রের প্রতিষ্ঠাও চান না। সাংস্কৃতিক দিক কি? বিশ্বব্যাপী একটি সমরূপ সংস্কৃতি, ইন্টারনেট সহ বিভিন্ন অত্যাধিক যে গণমাধ্যম আছে, সে গণমাধ্যমের কে কেন্দ্র করে স্বল্পভাবে সাংস্কৃতিক নানা রকম সুযোগ সুবিধা জড়িয়ে আছে। এর ফলাফল কি? অর্থনৈতিক ক্ষেত্রে এক দেশের সঙ্গে আরেক দেশের অর্থনৈতিক বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক লেনদেন, সমস্ত কিছু, বহুজাতিক সংস্থাগুলো তাদের অর্থনৈতিক বাজার সব কিছু এভাবে পরিচালিত করেছে। রাজনৈতিক ক্ষেত্রে কি? রাষ্ট্রের জনকল্যাণকর ভূমিকাই অস্বীকার করেছে। শুধু তাই নয়,
সেই সঙ্গে অনেকের মতে যে রাজনৈতিক ক্ষেত্রে এর প্রভাবও পড়েছে। অনেক ক্ষেত্রে বলা যাচ্ছে যে রাজনৈতিক তাত্ত্বিকেরা সাম্য, ন্যায়, স্বাধীনতা প্রভৃতির নতুন নতুন সংজ্ঞা উদ্ভাবন করে চলেছেন এবং তারা তাদের মতো ব্যাখ্যা করেছেন। তার রাজনৈতিক ক্ষেত্রেও তার ব্যাখ্যাটা অন্যরকমভাবে পৌঁছে যাচ্ছে। সাংস্কৃতিক ক্ষেত্রে যে পশ্চিম ভোগবাদী সংস্কৃতি আজ ব্যাপকভাবে প্রসার লাভ করতে পেরেছে এবং সেগুলি আরও বেশি করে জনগণের উপর প্রভাব ফেলেছে। পরিবেশ দূষণ ক্ষেত্রেও পরিবেশগত ক্ষেত্রে পরিবেশ দূষণের ক্ষেত্রেও এগুলি প্রভাব বিস্তার করেছে। আন্তর্জাতিক সংস্থাগুলি বেশ কিছু কলকারখানা গড়ে তুলেছে যেগুলো পরিবেশ দূষণ করছে, সেগুলো শেষ। দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান। এরপরে তোমাদের আমি আলোচনা করছি সরকারের বিভিন্ন বিভাগসমূহ। সরকারের 3টে বিভাগ: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আমি শাসন বিভাগ নিয়ে আলোচনা করছি। শাসন বিভাগের কার্যাবলী বা ভূমিকা। প্রতিটি দেশের শাসন বিভাগের অন্যতম কাজ হল নীতি নির্ধারণ করা। 2, একটা সুনির্দিষ্ট কর্মসূচি থাকে, সেই সুনির্দিষ্ট কর্মসূচিকে বাস্তবায়িত করা। 3য়ত, দেশের শাসন বিভাগ দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে। 4র্থত, এক রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বা কূটনৈতিক সম্পর্ক সেগুলি বজায় রাখে। 5মত, সামরিক দিক থেকে শক্তিশালী সামরিক নায়ক হিসাবে রাষ্ট্রপ্রধান ভূমিকা পালন করে। 6ঠত, আইন সংক্রান্ত কার্যাবলী, আইন প্রণয়ন করা, আইনসভার আইন তৈরি করা, শেষে অধিবেশন আহ্বান করা, স্থগিত রাখা, আইনসভা ভেঙে দেওয়া, আইনসভা গঠন করে, সমস্ত বিষয়গুলি কার্যকরী হয়ে থাকে। বিচার সংক্রান্ত কার্য করে থাকে। প্রশাসনিক ন্যায় বিচার যেগুলো হচ্ছে, তার মধ্যে কিছু কিছু আছে যে কর্মচারীরা যারা, তাদের বিচার, শাস্তিদান, এগুলো, তাদের প্রতি ক্ষমা প্রদর্শন। অন্যদিকে অর্থনীতি সংক্রান্ত কার্যগুলিগুলি পড়ল কর ধার্য, অর্থ ব্যয়, আভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ সংক্রান্ত নীতি নির্ধারণ, এটা শাসন বিভাগের কাজ। আরেকটি হলো জনকল্যাণমূলক কাজ, অর্থাৎ শিল্প, সংস্কৃতি, এর বিজ্ঞান, বাণিজ্য, সব কিছু, জনশিক্ষা, উন্নতি সাধন জনকল্যাণমূলক কাজের মধ্যেই পড়ে। তারপর জরুরি সংক্রান্ত কাজ 352, 356, 360 3টি ধারাতে জরুরি অবস্থা সংক্রান্ত দেশের অর্থনৈতিক এবং প্রশাসনিক অবস্থা যদি ভেঙে যায়, তাহলে সেক্ষেত্রে বা ক্ষুণ্ণ হয় বা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু জরুরি অবস্থাগুলি ঘোষণা হয়, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়। আইন বিভাগ। এবার আইন বিভাগ এর 2টি কক্ষ, পার্লামেন্ট দ্বারা আমাদের ভারতবর্ষের আইন বিভাগ, কেন্দ্রীয় আইন বিভাগ, এর 2টি কক্ষ, একটি হলো উচ্চকক্ষ, একটি নিম্নকক্ষ, একটি রাজ্যসভা, একটি লোকসভা। তাহলে 2টি কক্ষ নিয়ে আইনসভা গঠিত হয়। আবার কোনো কোনো দেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভাও আছে। তাহলে এক কক্ষ বিশিষ্ট আইনসভার সপক্ষ বিপক্ষের যুক্তিগুলো কী সেগুলো দেখতে হবে। সপক্ষ যুক্তি হলো, এটি গণতন্ত্রের অনুপন্থী, দায়িত্ব নির্ধারণ করা সহজ হয়, আর দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়, তারপরে সময় অপচয় হয় না, অর্থ অপচয় হয় না, এবং সিদ্ধান্ত শক্তিশালী হয়ে উঠে থাকে, এবং সিদ্ধান্তকে বাস্তবায়িত করার ক্ষেত্রে বলিষ্ঠ রূপ থাকে।
আর ঐক্যবদ্ধ প্রয়াস বা প্রচেষ্টাও শক্তিশালী হয়ে থাকে, সুচিন্তিতভাবে আইন প্রণয়ন করা যায়, কোনো রকমভাবে বিরতি বা কোনো রকমভাবে মতপার্থক্যের জায়গা থাকে না। এর বিপক্ষে যুক্তি কী কী? অনেক সময় কী হয়, স্বৈরাচারী আইন তৈরি হয়ে যায় এককক্ষ বিশিষ্ট হলে। অনেক সময় কী হয়, সংখ্যালঘিষ্ঠ মতামতকে গ্রহণ করা হয় না, একপাক্ষিক মতামত নেওয়া হয়। অনেক ক্ষেত্রে কী হয় না, জনকল্যাণমূলক নীতি ঠিকও হয় না, আবার কোনো কোনো ক্ষেত্রে অগণতান্ত্রিক হয়ে ওঠে, আবার কোনো কোনো ক্ষেত্রে এটি জাতীয় স্বার্থের পরিপন্থীও হয়ে ওঠে, আবার সুষ্ঠুভাবে কার্য সম্পাদনের ক্ষেত্রে অসুবিধা তৈরি হয়, আবার ভুল পথে পরিচালিত হলে তাকে সঠিক পথে আনতে সমস্যা তৈরি হয়। এগুলি হচ্ছে বিপক্ষে যুক্তি। এবার দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভার সপক্ষ বিপক্ষে যুক্তিগুলি কী কী? দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভার সপক্ষ বিপক্ষে যুক্তিগুলো হলো, প্রথমে সপক্ষে যুক্তিগুলো বলি, যে এটি স্বৈরাচারিতা রোধ করে, এটি দুর্নীতি পরায়ণতা রোধ করে, আর এটা গণতান্ত্রিক হয়, বিজ্ঞ লোকেদের প্রতিনিধিত্ব থাকে, যুক্তরাষ্ট্রের ব্যবস্থাকে সমর্থন করে, সুশাসন সুশাসনকে প্রতিফলিত করে, বাস্তবায়িত করে, আর রাজনৈতিক শিক্ষার বিস্তার ঘটে, গণতান্ত্রিক চিন্তাধারার বিকাশ ঘটে। আবার বিপক্ষে যুক্তিগুলো হলো, এটা অগণতান্ত্রিক, সংখ্যালঘুদের মতামত নেওয়া হয় না, দায়িত্ব নির্ধারণ কঠিন হয়, জ্ঞানীগুণীরা স্থান পান না, অনাবশ্যক এবং ক্ষতিকর এমন কিছু বিষয় তো উঠে আসতে পারে, এটি অবচয়মূলক, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়ে যায়, দায়িত্ব নির্ধারণ কঠিন হয়ে পড়ে, কার উপরে দায়িত্ব অর্পণ করবে, আর ঐক্যবদ্ধ ইচ্ছার প্রয়াসও বিলম্ব ঘটে, ব্যাহত হয়। এবারে আমরা আলোচনা করবো আইনসভার কার্যবলী। কী কী কাজ করে আইনসভা? আইনসভা তো আইন প্রণয়ন করেই, সে সঙ্গে শাসন সংক্রান্ত কার্য করে থাকে। সেগুলি হলো শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা, আবার বিচার সংক্রান্ত কাজ আছে, অনেক সময় আইনসভা বিচার সংক্রান্ত কাজ করে থাকে, কর্মচারীদের, উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগের বিচারও করে থাকে। আবার অর্থ সংক্রান্ত কাজ আছে, অর্থ ব্যয় বরাদ্দ এগুলো নিয়ে আলোচনা করে। আবার সাংবিধানিক কাজ আছে, যে সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা হিসাবে আইনসভা কাজ করে। আর নির্বাচন সংক্রান্ত কাজ তো আছেই, উপরাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন প্রভৃতি ক্ষেত্রে। রাজনৈতিক চেতনা বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করে। কোনো আইনে খসড়া প্রস্তাবের উপর বিতর্ক অনুষ্ঠান হয়, বেতার দূরদর্শনে সেটা প্রেরণ করা হয়, বার্তা জনগণের মতামত প্রতিফলিত হয়। আইনসভার কার্যাবলী। বিচারিক বিভাগের কার্যাবলী। বিচার বিভাগ ন্যায় প্রতিষ্ঠা করে, দ্বিতীয়ত আইনের ব্যাখ্যা প্রদান করে, তৃতীয়ত নতুন নতুন আইনের সৃষ্টি করে, চতুর্থত নানা রকম নজির বা প্রেসিডেন্ট তৈরি করে, চতুর্থত বিচার বিভাগ সমীক্ষা বা জুডিশিয়াল রিভিউ এর মাধ্যমে সঠিক পদ্ধতিতে আইন তৈরি হয়েছে কিনা তার ব্যাখ্যা, আবার সংবিধানের ব্যাখ্যা করে, সেই সঙ্গে মৌলিক অধিকার রক্ষাকর্তা হিসাবে বিচার বিভাগ কাজ করে, রাজনীতি ব্যবস্থার সংরক্ষণকারী হিসেবে কাজ করে। এর পরবর্তী আলোচনা করছি আমরা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। মন্তেস্ক্যু এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল প্রবক্তা। তিনি বলেছেন যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কী বা কাকে বলে,
যে সরকারের তিনটে বিভাগ, আইন, শাসন, বিচার, তিনি বলতে চাইলেন যে আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগেও নিয়ন্ত্রণ করবে না, শাসন বিভাগ আইন বিভাগ বা বিচার বিভাগেও নিয়ন্ত্রণ করবে না, আবার বিচার বিভাগ শাসন বিভাগ আইন বিভাগের উপর নিয়ন্ত্রণ করবে না। প্রত্যেকটা বিভাগ স্বাধীনভাবে পরিচালিত হবে এবং স্বাধীনভাবে তারা তাদের কার্য সম্পাদন করবে। তা নাহলে কিন্তু স্বাধীনতা বিনষ্ট হবে। তার কি বাস্তব প্রয়োগ সম্ভব? প্রকৃতপক্ষে এর বাস্তব প্রয়োগ অসম্ভব। কারণ কি, তিনটি বিভাগের সমন্বয়ে সুনির্দিষ্ট আইন, বিচার, শাসন কার্য পরিচালনা হওয়া খুবই ভালো, হওয়া উচিত। কেন কোনো আইনের ব্যাখ্যা আইনসভা একরকমভাবে পাশ করেছে, আইনের ব্যাখ্যা করে শাসন বিভাগ অন্যভাবে প্রয়োগ করলো, সেটা ঠিক নয়। তাহলে এই যে আইনের উদ্দেশ্য যদি আইন, শাসন, বিচার বিভাগের মধ্যে একটু সমন্বয় সাধন থাকে, উদ্দেশ্য নিয়ে আলোচনা থাকে, তাহলে দৃষ্টিভঙ্গিতে এক থাকে, তাহলে কিন্তু জনকল্যাণে এটা প্রয়োগ হতে ভালো হয়। দ্বিতীয় ক্ষেত্রে স্বাধীনতার রক্ষা কবচ যেটা বলছি, এককভাবে কাজ করবে, কিন্তু একক কাজ করতে গেলেও উদ্দেশ্যহীনতায় ভুগবে। কেন সেই নীতিটাকে প্রয়োগ করতে গেলে বাকি দুটি বিভাগের সাহায্য দরকার হবে। আবার বলা যায় যে এটি বাস্তবভাবে প্রয়োগ করা উচিত নয়, কাম্য নয়। তাহলে অন্যান্য বিভাগগুলো যে যার যদি স্বাধীন থাকে, তাহলে আবার স্বেচ্ছাচারিতার রূপান্তরে পরিণত হবে, স্বেচ্ছাচারী হয়ে উঠবে একটি বিভাগ। ফলে তো জনকল্যাণ তো দূরের কথা, তাতে আরও ক্ষতিকর রূপ প্রকাশ পাবে। তাই ক্ষমতা সন্ত্রাসী নীতির বাস্তব প্রয়োগ উচিত নয়, কাম্য নয় এবং সম্ভবও নয়।